দূর সমুদ্রের মধ্যে একটা দ্বীপ, সেখানে কেবল তাসের সাহেব, তাসের বিবি টেক্কা এবং গোলামের বাস। দুরি তিরি হইতে নহলা দহলা পর্যন্ত আরও অনেক ঘর গৃহস্থ আছে, কিন্তু তাহারা উচ্চ জাতীয় নহে। টেক্কা সাহেব, গোলাম এই তিনটেই প্রধান বর্ণ। নহলা দহলারা অন্তজ, তাহাদের সহিত এক পংক্তিতে বসিবার যোগ্য নহে। কিন্তু চমৎকার শৃঙ্খলা, কাহার কত মূল্য এবং মর্যাদা তাহা বহুকাল হইতে স্থির হইয়া গেছে, তাহার রেখামাত্র ইতস্তত হইবার জো নাই। সকলেই যথা নির্দিষ্ট মতে আপন আপন কাজ করিয়া যায়। বংশাবলিক্রমে কেবল পূর্ববর্তী দিগের উপর দাগা বুলাইয়া চলা। সে যে কি কাজ তাহা বিদেশীর পক্ষে বোঝা শক্ত। হঠাৎ খেলা বলিয়া ভ্রম হয়, কেবল নিয়মে চলাফেরা, নিয়মে যাওয়া আসা, নিয়মে ওঠা পড়া। অদৃশ্য হস্তে তাহাদিগকে চালনা করিতেছে এবং তাহারা চলিতেছে। তাহাদের মুখে কোনো ভাবের পরিবর্তন নাই, চিরকাল একমাত্র ভাব ছাপ মারা রহিয়াছে, যেন ফ্যালফ্যাল ছবির মতো। মান্ধাত্তার আমল হইতে মাথার টুপি অবধি পায়ের জুতা পর্যন্ত অবিকল সমভাবে রহিয়াছে। কখনো কাহাকেও চিন্তা করিতে হয় না, বিবেচনা করিতে হয় না। সকলেই মৌন নির্জীবভাবে নিঃশব্দে পদচারণা করিয়া বেড়ায়। পতনের সময় নিঃশব্দে পড়িয়া যায় এবং অবিচলিত মুখশ্রী লইয়া চিত হইয়া আকাশের দিকে তাকিয়া থাকে। কাহারও কোনো আশা নাই, অভিলাষ নাই, ভয় নাই, নতুন পথে চলিবার চেষ্টা নাই। হাসি নাই, কান্না নাই, সন্দেহ নাই, দ্বিধা নাই। খাঁচার মধ্যে যেমন পাখি ঝটপট করে, এই চিত্রিত বৎ মূর্তিগুলির অন্তরে সেরূপ কোনো একটা জীবন্ত প্রাণীর অশান্ত আক্ষেপের লক্ষণ দেখা যায় না। অথচ এককালে এই খাঁচাগুলির মধ্যে জীবের বসতি ছিল। তখন খাঁচা দুলিত এবং ভিতর হইতে পাখার শব্দ এবং গান শোনা যাইত। গভীর অরণ্য এবং বিস্তৃত আকাশের কথা মনে পড়িল। এখন কেবল পিঞ্জরের সংকীর্ণতা এবং সুশৃঙ্খল শ্রেণীবিন্যস্ত লৌহ শলাকাগুলাই অনুভব করা যায়। পাখি উড়িয়াছে কি মরিয়াছে, কি জীবন মৃত হইয়া আছে, তাহা কে বলিতে পারে? আশ্চর্য স্তব্ধতা এবং শান্তি, পরিপূর্ণ স্বস্তি এবং সন্তোষ। পথে ঘাটে গৃহে সকলই সুসংযত, সুবিহিত। শব্দ নাই, দ্বন্দ্ব নাই, উৎসাহ নাই, আগ্রহ নাই, কেবল নিত্য নৈমিত্তিক ক্ষুদ্র কাজ এবং ক্ষুদ্র বিশ্রাম। সমুদ্র অবিশ্রাম একতান শব্দপূর্বক তটের উপর সহস্র ফেন শুভ্র কোমল করতলের আঘাত করিয়া সমস্ত দ্বীপকে নিদ্রাবেশে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। পক্ষীমাতার দুই প্রসারিত নীল পক্ষের মতো আকাশ দিগ্রি দিগন্তের শান্তি রক্ষা করিতেছে। অতিদূর পরপারে গাঢ় নীল রেখার মতো বিদেশের আভাস দেখা যায়। সেখান হইতে রাগ দেশের দ্বন্দ্ব কোলাহল সমুদ্রপার হইয়া আসিতে পারে না। সেই পরপারে সেই বিদেশে এক দুয়া রানীর ছেলে, এক রাজপুত্র বাস করে। সে তাহার নির্বাসিত মাতার সহিত সমুদ্র তীরে আপন মনে বাল্যকাল যাপন করিতে থাকে। সে একা বসিয়া বসিয়া মনে মনে এক অত্যন্ত বৃহৎ অভিলাষের জাল বুনিতেছে। সেই জাল দিগ দিগন্তের নিক্ষেপ করিয়া কল্পনায় বিশ্ব জগতের নব নব রহস্য রাশি সংগ্রহ করিয়া আপনার দ্বারের কাছে টানিয়া তুলিতেছে। তাহার অশান্ত চিত্ত সমুদ্রের তীরে আকাশের সীমার ওই দিগন্তরোধী নীল গিরিমালার পরপারে সর্বদ সঞ্চরণ করিয়া ফিরিতেছে। খুঁজিতে চায় কোথায় পক্ষীরাজ ঘোড়া, সাপের মাথার মানিক, পারিজাত পুষ্প, সোনার কাঠি, রূপার কাঠি পাওয়া যায়।
কোথায় 7 সমুদ্রের 13 নদীর পারে দুর্গম দৈত্য ভবনে স্বপ্ন সম্ভবা অলোক সুন্দরী রাজকুমারী ঘুমাইয়া রহিয়াছেন। রাজপুত্র পাঠশালে পড়িতে যায়। সেখানে পাঠ্যান্তে সদাসাগরের পুত্রের কাছে দেশ বিদেশের কথা এবং কোটালের পুত্রের কাছে তাল বেতালের কাহিনী শোনে। ঝুপঝুপ করিয়া বৃষ্টি পড়ে, মেঘে অন্ধকার হইয়া থাকে। গৃহদ্বারের মায়ের কাছে বসিয়া সমুদ্রের দিকে চাহিয়া রাজপুত্র বলে, মা, একটা খুব দূর দেশের গল্প বলো। মা অনেকক্ষণ ধরিয়া তাহার বাল্যশ্রুত এক অপূর্ব দেশের অপূর্ব গল্প বলিতেন। বৃষ্টির ঝরঝর শব্দের মধ্যে সেই গল্প শুনিয়া রাজপুত্রের হৃদয় উদাস হইয়া যাইত। একদিন সদাগরের পুত্র আসিয়া রাজপুত্রকে কহিল, সাঙাত, পড়াশোনা তো সাঙ্গ করিয়াছি, এখন একবার দেশ ভ্রমণে বাহির হইব, তাই বিদায় লইতে আসিলাম। রাজার পুত্র কহিল, আমিও তোমার সঙ্গে যাইব। কোটালের পুত্র কহিল, আমাকে কি একা ফেলিয়া যাইবে? আমিও তোমার সঙ্গী। রাজপুত্র দুঃখিনী মাকে গিয়া বলিল, মা, আমি ভ্রমণে বাহির হইতেছি, এবার তোমার দুঃখ মোচনের উপায় করিয়া আসিব। 3 বন্ধুতে বাহির হইয়া পড়িল। সমুদ্রে সদাগরের দ্বাদশ তরী প্রস্তুত ছিল। 3 বন্ধু চড়িয়া বসিল। দক্ষিণের বাতাসে পাল ভরিয়া উঠিল। নৌকাগুলা রাজপুত্রের হৃদয় বাসনার মতো ছুটিয়া চলিল। শঙ্খদ্বীপে গিয়া এক নৌকা শঙ্খ, চন্দন দ্বীপে গিয়া এক নৌকা চন্দন, প্রবাল দ্বীপে গিয়া এক নৌকা প্রবাল বোঝাই হইল। তাহার পর আর 4 বৎসরে গজদন্ত, মৃগনাভি, লবঙ্গ, জায়ফলে যখন আর 4টি নৌকা পূর্ণ হইল, তখন সহসা একটা বিপর্যয় ঝড় আসিল। সব কটা নৌকা ডুবিল। কেবল একটি নৌকা 3 বন্ধুকে একটা দ্বীপে আছাড়িয়া ফেলিয়া খান খান হইয়া গেল। এই দ্বীপে তাসের টেক্কা, তাসের সাহেব, তাসের বিবি, তাসের গোলাম যথা নিয়মে বাস করে এবং দহলা নহলাগুলাও তাহাদের পদানুবর্তী হইয়া যথা নিয়মে কাল কাটায়।